সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি সরোয়ার্দী কলেজের অনলাইন লাইভ স্টুডিও থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে বেসিক অর্গানিক কেমিস্ট্রি। এবং এই বেসিক অর্গানিক কেমিস্ট্রি কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক না, এই ক্লাসটা আমি এমনভাবে সাজিয়েছি এটা একই সাথে উচ্চ মাধ্যমিক, অনার্স প্রথম বর্ষ, অনার্স দ্বিতীয় বর্ষ এবং অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি খুবই কার্যকর হবে। সেই জন্যই এই ক্লাসটি এইভাবে সাজিয়েছি এবং সকল বর্ষের শিক্ষার্থীদের জন্য। দ্বাদশ শ্রেণীর যারা আছো, যারা জৈব রসায়নের বিক্রিয়া ভালোভাবে বুঝতে চাও, জৈব রসায়নের মৌলিক বিষয়গুলো বুঝতে চাও, তারা এই ক্লাসটি ভালোভাবে করবে এবং পুরো ক্লাসে আমার সাথে থাকবে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ক্লাসে সংযুক্ত আছো, বিশেষ করে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীরা, তোমরা কমেন্ট বক্সে তোমাদের নাম এবং রোল নাম্বার লিখবে। এটা তোমাদের হাজির হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ফিরে আসি তোমাদের সাথে। আজকে কি নিয়ে আলোচনা করব, যেটা বলছিলাম যে জৈব রসায়নের বেসিক বিষয়সমূহ। এখানে কি আছে? উচ্চ মাধ্যমিক শ্রেণী, অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের জন্য, এবং স্নাতকোত্তর এবং মাস্টার্সের জন্য এই ক্লাসটি খুবই উপযোগী। তাহলে আমরা দেখি আজকের আলোচ্য বিষয়টা কি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অণুতে ইলেকট্রন স্থানান্তর। তাহলে অণুতে ইলেকট্রন স্থানান্তর, এইটা কি বিষয়টা? আসলে অণুতে ইলেকট্রন স্থানান্তরিত কোথায় যাবে সেই বিষয়টি দেখা দরকার। যে অণুতে যে ইলেকট্রন স্থানান্তর হচ্ছে, সেই স্থানান্তরিত হয়ে ইলেকট্রন কোথায় যাচ্ছে এবং কেনই বা হচ্ছে, সেটা আমরা একটু দেখি। আক্রমণকারী, এই যে আক্রমণকারী বিকারক, এই আক্রমণকারী বিকারক কিন্তু দুই প্রকার। আমি শেষে পড়াবো। একটা হচ্ছে আক্রমণকারী কেন্দ্র আকর্ষী বিকারক, আর একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। এই যে আক্রমণকারী বিকারক, কেন্দ্র আকর্ষী এবং ইলেকট্রন আকর্ষী, সেটা যাই হোক না কেন, এইটা কিন্তু চার্জিত, অধিকাংশ ক্ষেত্রে চার্জিত। প্রশম আক্রমণকারী বিকারক খুব কম ব্যবহৃত হয়। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আক্রমণকারী বিকারক ইলেকট্রন আকর্ষী প্রকৃতির এবং এটা চার্জ যুক্ত হয়। এই যে ইলেকট্রন আকর্ষী এবং কেন্দ্র আকর্ষী বিকারক, এই দুটোই কিন্তু চার্জ যুক্ত হবে। এদের সাথে যখন নিরপেক্ষ যৌগের বিক্রিয়া হয়, তখন কিন্তু এদের চার্জের প্রভাবে নিরপেক্ষ যৌগটির কি হওয়া উচিত? চার্জ সৃষ্টি হওয়া উচিত। এই যে নিরপেক্ষ যৌগটির চার্জ সৃষ্টি হওয়া উচিত। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে এই নিরপেক্ষ যৌগটিতে, এই যে নিরপেক্ষ যৌগের সময় উহাদের বিপরীত আধান সৃষ্টি হওয়া প্রয়োজন। এই যে বিপরীত আধান সৃষ্টি হওয়ার প্রয়োজন, এই জন্য অণুমধ্যস্থিত বন্ধন ইলেকট্রনের কি হয়? বন্ধন ইলেকট্রনের মেরুত্বের সৃষ্টি হয়। যে বন্ধন ইলেকট্রনের এই যে মেরুত্বের সৃষ্টি হয়, এখন এই মেরুত্ব সৃষ্টি হওয়া বা ইলেকট্রনের এই স্থানচ্যুতি, এটা কয়ভাবে হতে পারে? এটা হতে পারে তড়িৎ ঋণাত্মকতার মাধ্যমে, এটা হতে পারে আবেশিত ফলাফলের মাধ্যমে, এইটা হতে পারে কনজুগেশন সিস্টেমে, এইটা হতে পারে রেজোন্যান্স ইফেক্টের মাধ্যমে, এইটা হতে পারে ইলেকট্রোমারিক ফলাফলের মাধ্যমে, এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। প্রিয় শিক্ষার্থী, এই যে বিষয়গুলো কিন্তু খুবই সহজভাবে আজকে তোমাদের কাছে উপস্থাপন করব এবং আশা করি তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে একটু কথা বলি। প্রিয় শিক্ষার্থী, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কি? যে সমযোজী বন্ধনের, এই যে সমযোজী বন্ধন হচ্ছে, তোমাদেরকে আমি বারবার পড়িয়েছি সমযোজী বন্ধন, যে দুটি পরমাণু অর্থাৎ দুটি অধাতব পরমাণু নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠন করে, সেটাকে আমরা বলবো সমযোজী বন্ধন। এই যে সমযোজী বন্ধনে দুটি পরমাণু একটি করে ইলেকট্রন সরবরাহ করে, এক জোড়া ইলেকট্রন সৃষ্টি করে, ইলেকট্রন যে সরবরাহ করলো সেটা আবার নিজেদের মধ্যে সমভাবে শেয়ার করবে। কিন্তু এইখানে সমভাবে শেয়ার করার পরে এই বন্ধনজোড় ইলেকট্রন কোনো একটি পরমাণু এই বন্ধনজোড় ইলেকট্রনকে নিজের দিকে অধিক আকর্ষণ করে। এই যে কোনো একটি পরমাণু বন্ধনজোড় ইলেকট্রনকে নিজের দিকে অধিক আকর্ষণ করে, সেইটাই হচ্ছে কি? সেইটাই হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ এই সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো এক মধ্যকার বন্ধনজোড় ইলেকট্রন, এই যে দেখো, এই যে আমাদের এখানে যে হাইড্রোজেন এবং ফ্লোরিন, এই যে হাইড্রোজেন এবং ফ্লোরিন যে সমযোজী বন্ধন আবদ্ধ, এখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি,
তখন কি করে ফ্লোরিন বন্ধনজোড়ী ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। বন্ধনজোড়ী ইলেকট্রন ফ্লোরিন পরমাণু নিজের দিকে টানার কারণে এই যে ফ্লোরিনের উপর আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেনের উপর আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়েছে। এই যে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি হচ্ছে, আমরা যদি পানির অণুর ক্ষেত্রে চিন্তা করি, এই যে পানির অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি, এই জন্য এই বন্ধনজোড়ী ইলেকট্রনকে অক্সিজেন পরমাণু নিজের দিকে টেনে নিয়েছে। এই জন্য এই যে হাইড্রোজেন পরমাণুর উপর আংশিক ধনাত্মক চার্জ এবং অক্সিজেনের পরমাণুর উপর আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছে। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মাধ্যমেও কিন্তু এখানে বন্ধন ইলেকট্রনের কি হয়েছে, বন্ধন ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে। এই যে তড়িৎ ঋণাত্মকতার মাধ্যমে বন্ধন ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে সেটা আমরা দেখতে পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা তড়িৎ ঋণাত্মকতা দেখলাম। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব আবেশিত ফলাফল। তাহলে এই যে আমাদের আবেশিত ফলাফল, তাহলে আবেশিত ফলাফল আমরা কিভাবে দেখব? আবেশিত ফলাফলটা আমরা একটু দেখি। এরপরের বিষয়টি হচ্ছে আবেশিত ফলাফল। আবেশিত ফলাফলটা হচ্ছে কি, এই যে আবেশিত ফলাফল দেখার আগে আমরা দেখব প্রিয় শিক্ষার্থী যে কার্বন শিকলের সাথে যুক্ত কোনো গ্রুপের অভ্যন্তরীণ ইলেকট্রনিক মুভমেন্টের কারণে যদি উক্ত গ্রুপের চারপাশে একটি চার্জ ফিল্ড তৈরি হয়। আমরা একটু দেখি, এই যে কার্বন শিকল, এই যে কার্বন শিকল, এই কার্বন শিকলের সাথে যুক্ত কোনো গ্রুপ, এই যে কার্বন শিকলের সাথে এই কার্বন শিকল, এই যে কার্বন শিকল আমরা দেখতে পাচ্ছি, এই কার্বন শিকলের সাথে যুক্ত কোনো গ্রুপের এই যে গ্রুপ, এই গ্রুপের অভ্যন্তরীণ ইলেকট্রনিক মুভমেন্টের কারণে এই গ্রুপের চারপাশে কি হবে, একটি চার্জ ফিল্ড তৈরি হবে। গ্রুপের চারপাশে কি তৈরি হবে, চার্জ ফিল্ড তৈরি হবে। সেই যে চার্জ ফিল্ডটা তৈরি হবে, সেই চার্জ ফিল্ড তৈরি হলে সেই চার্জ ফিল্ড এই বন্ধনজোড়ী ইলেকট্রনকে বিকর্ষণও করতে পারে, আকর্ষণও করতে পারে। যদি এর চারপাশে একটি নেগেটিভ চার্জ ফিল্ড তৈরি হয় তাহলে কি করবে, এই কার্বন শিকল বরাবর এই বন্ধন ইলেকট্রনকে বিকর্ষণ করবে অর্থাৎ কার্বন শিকলের দিকে, এই বন্ধনজোড়ী ইলেকট্রন কার্বন শিকলের দিকে, অর্থাৎ এর প্রভাবে এই সিগমা বন্ধনের পোলারাইজেশন হবে। এই যে সিগমা বন্ধনের পোলারাইজেশন হলো, এইটা হচ্ছে আবেশিত ফলাফল। এবং এইটা যখন এই গ্রুপের চারপাশে যখন ঋণাত্মক চার্জ ফিল্ড তৈরি হবে তখন কিন্তু সে এই কার্বন পরমাণুর দিকে ইলেকট্রনকে বিকর্ষণ করবে, তখন ধনাত্মক আবেশিক ফলাফল তৈরি হবে। আবার যদি এই গ্রুপের চারপাশে পজিটিভ চার্জ তৈরি হয়, পজিটিভ চার্জ ফিল্ড তৈরি হয়, যদি পজিটিভ চার্জ ফিল্ড তৈরি হয় তাহলে কি হবে, পজিটিভ চার্জ ফিল্ড তৈরি হলে তাহলে কি হবে, এই বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে। অর্থাৎ এই যে সিগমা বন্ধনের পোলারাইজেশন ঘটবে। এই যে সিগমা বন্ধনের পোলারাইজেশন ঘটছে, এই সিগমা বন্ধনের পোলারাইজেশনটাই হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের ইন্ডাকটিভ ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দুই ধরনের ইন্ডাকটিভ ইফেক্ট এখানে দেখতে পেলাম। তাহলে যখন কার্বন পরমাণুর দিকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে তখন সেটা কি হচ্ছে, ধনাত্মক। তখন কি হচ্ছে, ধনাত্মক আবেশিক ফলাফল। এখন যখন কার্বন পরমাণু থেকে ইলেকট্রন নিয়ে যাচ্ছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তখন কি হচ্ছে, ঋণাত্মক আবেশিক ফলাফল। এটাকে আমরা একটু অন্যভাবে সংজ্ঞায়ন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখি এই যে আবেশিত ফলাফল। আবার অন্যভাবে আমি বলতে পারি যে এই যে কার্বন শিকল, এই কার্বন শিকলের সাথে যদি আমরা এটা একটু মুছে দেই, এই কার্বন শিকলের সাথে এখানে একটু খেয়াল করো যে কোনো জৈব যৌগে কার্বন শিকলের প্রান্তিক কার্বনের চেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক বা কার্বনের চেয়ে কম তড়িৎ ঋণাত্মক মূল্য যুক্ত থাকতে পারে। এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি, এই যে কার্বন শিকলের সাথে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা আবার একটু বোর্ডে চলে আসি। আমরা একটু বোর্ডের দিকে আসি। তাহলে কি কার্বনের সাথে আমরা কি দেখ, কার্বনের সাথে এমন একটি মূল্য যুক্ত থাকলো, এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে কার্বনের সাথে একটি পরমাণু বা মূলক যুক্ত আছে, যে মূলকের এর তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি। এই যে এই এক্স এর তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি, এই এক্স এর তড়িৎ ঋণাত্মকতা যদি কার্বন অপেক্ষা বেশি হয় তাহলে সে কি করবে, এই সিগমা বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টানবে। তখন কি হবে, এই বন্ধনের
পোলারাইজেশন সৃষ্টি হবে। এই যে বন্ধনের পোলারাইজেশন সৃষ্টি হচ্ছে, এই বন্ধনের পোলারাইজেশন সৃষ্টি হওয়াটাকেই হচ্ছে আবেশিত ফলাফল, অর্থাৎ সিগমা বন্ধনের পোলারাইজেশন, এইটা হচ্ছে আবেশিত ফলাফল। আবার যদি কার্বন অপেক্ষা কার্বনের সাথে যে পরমাণুটি যুক্ত আছে যদি তার তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা কম হয়, যদি তার তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা কম হয়, তাহলে কি, তাহলে আমরা বুঝতে পারবো যে কার্বন পরমাণুর দিকে এই ইলেকট্রন চলে আসবে, অর্থাৎ কার্বন পরমাণু এই বন্ধন জোড় ইলেকট্রনকে টানবে। তখন কি হবে, সিগমা বন্ধন ইলেকট্রনের এখানেও পোলারাইজেশন হলো, একটা হচ্ছে কার্বন পরমাণু থেকে অর্থ গ্রুপের দিকে, আর একটা হচ্ছে কার্বন পরমাণুর দিকে। তাহলে কার্বন পরমাণু থেকে যখন টেনে নিচ্ছে তখন সেটা হচ্ছে কি, তখন হবে সেটা হবে মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট, ইন্ডাকটিভ মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। আর যখন কার্বন পরমাণুর দিকে দিবে, কার্বন পরমাণু, তখন হবে প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট, ইন্ডাকটিভ ইফেক্ট। শিক্ষার্থী, তাহলে এই যে তড়িৎ ঋণাত্মকতা কার্বন সেগুলোর সাথে যুক্ত গ্রুপের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে কিন্তু এই যে আমাদের সিগমা বন্ধন ইলেকট্রন, সিগমা বন্ধনের যে পোলারাইজেশন হয়, এই পোলারাইজেশন দুই রকম হতে পারে, যার একটি হচ্ছে আমাদের ধনাত্মক আবেশী ফলাফল, আর একটি হচ্ছে ঋণাত্মক আবেশী ফলাফল। আমরা আবার একটু ফিরে আসি। তাহলে আমরা দেখি যে কখন ধনাত্মক আবেশী ফলাফল হবে এবং কখন ঋণাত্মক আবেশী ফলাফল হবে। এই যে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু এই চিত্রটির দিকে লক্ষ্য করো, এই চিত্রটির দিকে লক্ষ্য করো। এই যে এখানে এক্স এর তড়িৎ ঋণাত্মকতা কি বলা হয়েছে, এক্স এর তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি। বোর্ডে যে চিত্রটি দেখিয়ে দেখালাম, এখানে অয় এর তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা কম। এই কারণে এই যে অয় থেকে এক্স এর কার্বনের দিকে, যে অয় থেকে কার্বনের দিকে যাচ্ছে, অর্থাৎ ধনাত্মক আবেশী ফলাফল, আর এখানে যখন এক্স টেনে নিচ্ছে তখন হচ্ছে ঋণাত্মক আবেশী ফলাফল। তাহলে এই যে ইলেকট্রন নিচের দিকে একটু উদাহরণ দেখে, ইলেকট্রন ডোনেটিং সাবস্টিটিউয়েন্ট অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যারা, এই যে মিথাইল, ইথাইল, এই যে অ্যামিনো মূলক, এই যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যারা আছে তারা হচ্ছে ধনাত্মক আবেশী ফলাফল দেখাবে, এবং ইলেকট্রন উইথড্রয়িং অর্থাৎ যারা ইলেকট্রন টানা গ্রুপ যারা আছে, এখানে নাইট্রোমূলক আছে, সায়ানাইড আছে, সালফোনিক অ্যাসিড মূলক আছে, কার্বক্সিলিক মূলক আছে, আমাদের এস্টার মূলক আছে। অর্থাৎ ইলেকট্রন টানা গ্রুপ যেখানে আছে, ইলেকট্রন টানা গ্রুপ থাকলে কিন্তু সেখানে মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট অর্থাৎ ঋণাত্মক আবেশিত ফলাফল প্রদর্শন করবে। আমরা দেখলাম এই যে প্রান্তিক কার্বন শিকলের প্রান্তিক কার্বনের সাথে যুক্ত পরমাণু বা মূলকের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই ধনাত্মক আবেশী ফলাফল এবং ঋণাত্মক আবেশী ফলাফল এই দুই ভাগে ভাগ করেছি, এবং তার উদাহরণও কিন্তু আমরা দেখিয়েছি। এই যে আমরা এখানে দেখি, এখানে আমাদের কি এই ধনাত্মক আবেশী ফলাফল আমরা এখানে দেখতে পাবো, অর্থাৎ এই যে মিথাইল মূলকগুলো, এই মিথাইল মূলকগুলো ধনাত্মক আবেশী ফলাফলের মাধ্যমে এই কার্বন পরমাণুর দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে। এই যে এই কার্বন পরমাণুর দিকে কি করছে, ইলেকট্রন ঠেলে দিচ্ছে। এইখানে দেখো কোনো আমাদের এক নম্বরে কি হচ্ছে, কোনো মিথাইল মূলক নাই, অ্যালকাইল মূলক নাই, এখানে দুইটা, একটা আছে, এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা। অর্থাৎ এই যে এই মূলকগুলো, এখানে যে মূলকগুলো আমরা দেখিয়েছি, এই মূলকগুলো কিন্তু আমাদের কি করে, এই মূলকগুলো হচ্ছে আমাদের ধনাত্মক আবেশী ফলাফল হিসেবে কাজ করে। তাহলে আমরা দেখলাম এটা ধনাত্মক আবেশী ফলাফল কারা প্রদর্শন করে। এখন কথা হচ্ছে যে এই অ্যালকাইল গ্রুপ আর শোয়িং পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, অর্থাৎ অ্যালকাইল মূলকগুলোই বা আমাদের পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট কেন প্রদর্শন করে সেটা আমরা একটু দেখি, যে অ্যালকাইল মূলকগুলোই আমাদের কেন পজিটিভ ফলাফল প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু স্ক্রিনের দিকে আমরা আবার বোর্ডে ফিরে যাব। আমরা আবার একটু বোর্ডে ফিরে যাই। এই যে অ্যালকাইল মূলকে কি থাকে, অ্যালকাইল মূলকে কার্বনের সাথে, আমরা যদি মিথাইল মূলকের কথা চিন্তা করি তাহলে কার্বনের সাথে কি থাকে, তিনটি হাইড্রোজেন। এই কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার্বন অপেক্ষা হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা সামান্য কম। এই যে কার্বন অপেক্ষা হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, এই কম হওয়ার কারণে কি হবে, এই কার্বন হাইড্রোজেনের মধ্যকার সমযোজী বন্ধন ইলেকট্রন কার্বন পরমাণু নিজের দিকে কিছুটা টানবে, অর্থাৎ কার্বন পরমাণু নিজের দিকে টানবে।
এই কার্বন পরমাণু নিজের দিকে টানবে, তখন কার্বনের কি হবে, কার্বন পরমাণুর দিকে ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি পাবে, ইলেকট্রন তখন কার্বন পরমাণু এই বন্ধন বরাবর কি করবে, ধনাত্মক আবেশী ফলাফল দেখাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, কেন কেন ধনাত্মক আবেশী ফলাফল দেখাবে সেটা কিন্তু আমরা এখানে দেখলাম, যে কার্বনের সাথে যুক্ত যে আমাদের কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেন পরমাণুগুলো আছে, সেই হাইড্রোজেন পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা কম, আর এই কার্বন অপেক্ষা কম হওয়ার কারণে তারা কি করে, তাদের বন্ধন ইলেকট্রন কার্বন পরমাণু নিজের দিকে টেনে নেয়, অর্থাৎ কার্বন পরমাণুর দিকে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। তখন এই অ্যালকাইল মূলকগুলো ধনাত্মক আবেশী ফলাফল হিসেবে কাজ করতে পারে। এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আবেশী ফলাফল প্রিয় শিক্ষার্থী তোমাদের দেখালাম, এইটা কিন্তু 3 কার্বন পর্যন্ত বিস্তৃত থাকে। এই ধনাত্মক এবং ঋণাত্মক আবেশী ফলাফল 3 কার্বন পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে আমরা আরো কিছু উদাহরণের দিকে আমরা যাই, যে 3 কার্বন পর্যন্ত বিস্তৃত থাকে ধনাত্মক এবং ঋণাত্মক আবেশী ফলাফল। এই দিকে আমরা দেখি, এই যে আমাদের ঋণাত্মক আবেশী ফলাফল, এইখানে কিন্তু প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো, এই যে ক্লোরিন, এই ক্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কিন্তু, এই ক্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি। এই যে কার্বন অপেক্ষা বেশি, এই জন্য এই ক্লোরিন পরমাণু কি করবে, এই বন্ধন জোড় ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে। নিজের দিকে টেনে নেওয়ার কারণে তখন কি হবে, এই যে সিগমা বন্ধন ইলেকট্রনের স্থানান্তর ঘটছে, তখন এই প্রভাব পার্শ্ববর্তী কার্বন, তারপর পার্শ্ববর্তী কার্বন, অর্থাৎ এটা 3 কার্বন পর্যন্ত বিস্তৃত থাকবে। ঋণাত্মক আবেশী ফলাফল 3 কার্বন পর্যন্ত বিস্তৃত, ধনাত্মক আবেশী ফলাফল 3 কার্বন পর্যন্ত বিস্তৃত থাকবে। তাহলে এই যে ঋণাত্মক আবেশী ফলাফল কারা প্রদর্শন করবে, প্রথমে একটা তালিকা তোমাদের সামনে তুলে ধরেছি, নিচে আরো একটি তালিকা আছে। আশা করি তোমরা আবেশিত ফলাফল বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। আবেশিত ফলাফলের বৈশিষ্ট্য কি, এখানে আমরা কি দেখেছি, আবেশিত ফলাফল যে এই যে সিগমা বন্ধন ইলেকট্রনে পরিলক্ষিত, তাহলে আবেশিত ফলাফল কোথায় পরিলক্ষিত হয়, সিগমা বন্ধন, এই যে সিগমা বন্ধন ইলেকট্রনে পরিলক্ষিত হয়, এবং ইহা কি, একটি দুর্বল প্রকৃতির ইলেকট্রনিক ইফেক্ট। তাহলে এটা কি, এটা হচ্ছে একটি দুর্বল প্রকৃতির ইলেকট্রনিক ইফেক্ট, এবং এই ইফেক্ট 3 কার্বন পর্যন্ত বিস্তৃত থাকে, এবং এই ফলাফলে কি হয়, সিগমা বন্ধনের ভাঙ্গন ঘটে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ছিল আবেশিত ফলাফলের বৈশিষ্ট্য। এবার আমরা দেখি কনজুগেশন সিস্টেম। তাহলে কনজুগেশন সিস্টেমটা আসলে কি, আমরা রেজোনেন্স পড়ার আগে কনজুগেশন সিস্টেম, অর্থাৎ কনজুগেটেড সিস্টেম হচ্ছে এই যে, যেমন একটা দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, এই যে সমন্বয়টা একান্তরিত দ্বিবন্ধন যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, কনজুগেটেড সিস্টেম। যেমন এইটা কিন্তু কনজুগেটেড সিস্টেম না, এটা কিন্তু একান্তরিত দ্বিবন্ধন এখানে নেই, এটা কনজুগেটেড সিস্টেম না। আমাদের বেনজিনে কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এই যে দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, তাহলে এটা একটি কনজুগেটেড সিস্টেম। এই যে আরো কনজুগেটেড সিস্টেম আমরা দেখছি, এই যে দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, আবার বেনজিন চক্র, এই চক্রের মধ্যে দ্বিবন্ধন, এই যে 1,3-বিউটাডাইন আমরা দেখতে পাচ্ছি, এখানে কি, এখানেও কিন্তু কনজুগেটেড, এটাও কিন্তু কনজুগেটেড সিস্টেম। তাহলে দ্বিবন্ধন এবং একক বন্ধন যদি একান্তরিত ভাবে থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, কনজুগেটেড সিস্টেম। এবার আসি মেসোমারিক বা মেসোমারিক ফলাফল হবে। প্রিয় শিক্ষার্থী, এইখানে একটি বানান ভুল আছে, এইটাকে তোমরা মেসোমারিক করবে, আমরা ঠিক করে দিচ্ছি। এটা মেসোমারিক ফলাফল। তাহলে এই যে বন্ধন ইলেকট্রনের মেসোমারিক ফলাফলের সঙ্গে আমরা কি বলবো, যে রেজোনেন্স বা মেসোমারিক ফলাফল হচ্ছে বন্ধন ইলেকট্রনের সুষম স্থানান্তরের কারণে, যদি বন্ধন ইলেকট্রনের সুষম স্থানান্তরের কারণে যদি যৌগের একাধিক ইলেকট্রনিক গঠন পাওয়া যায়, এই যে একাধিক ইলেকট্রনিক গঠন পাওয়া যায়, এবং যাদের ভৌত রাসায়নিক ধর্ম কি অভিন্ন, এদেরকে পরস্পরের রেজোনেন্স গঠন বলা হয়। আর এই যে এই বিষয়টিকে বলা হয় রেজোনেন্স বা মেসোমারিক ফলাফল। তাহলে এই বিষয়টিকে আমরা কি বলবো, রেজোনেন্স বা মেসোমারিক ফলাফল। রেজোনেন্সের শর্ত কি, রেজোনেন্সের শর্ত হচ্ছে কি, যৌগটির
কাঠামো সমতলীয় হতে হবে এবং যৌগটি পাই বন্ধনের ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকতে হবে। এই যে মুক্ত ইলেকট্রন যদি না থাকে বা পাই বন্ধন যদি না থাকে তাহলে কিন্তু সেখানে রেজোনেন্স সম্ভব হবে না। তাহলে রেজোনেন্সের শর্তই হচ্ছে যৌগটিতে কি থাকতে হবে, পাই বন্ধন থাকতে হবে অথবা কি থাকতে হবে, মুক্ত ইলেকট্রন থাকতে হবে। তাহলে আমরা একটু রেজোনেন্স দেখি। শিক্ষার্থী এইখানে লক্ষ্য করো, এইখানে কি হচ্ছে অ্যালডিহাইড মূলক, এই রেজোনেন্সটা লক্ষ্য করো। আবার আবার ফিরে আসবে, তাহলে আবার আমরা পূর্বের স্ট্রাকচার পাবো। তাহলে আমরা কি দেখছি যে বন্ধন ইলেকট্রনের, এই যে বন্ধন ইলেকট্রনের হারমোনিক ডিসপ্লেসমেন্ট, বন্ধন ইলেকট্রনের হারমোনিক ডিসপ্লেসমেন্টের কারণে আমরা যৌগের একাধিক, এই যে একটা ইলেকট্রনিক স্ট্রাকচার, এই যে একটা ইলেকট্রনিক স্ট্রাকচার, অর্থাৎ এই যে বন্ধন ইলেকট্রন এটা কিন্তু হারমোনিক ডিসপ্লেসমেন্ট হলো। এই যে বন্ধন ইলেকট্রনের হারমোনিক ডিসপ্লেসমেন্ট হলো, এই হারমোনিক ডিসপ্লেসমেন্টের জন্য কিন্তু আমরা কি দেখলাম, হারমোনিক ডিসপ্লেসমেন্টের জন্য যৌগের একাধিক ইলেকট্রনিক স্ট্রাকচার পেলাম। এই যে যৌগের একাধিক ইলেকট্রনিক স্ট্রাকচার পেলাম, এই যে ইলেকট্রনিক স্ট্রাকচার পেলাম, এই ইলেকট্রনিক স্ট্রাকচার দুটির মধ্যে কিন্তু ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম একই রকম, এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই রকম এবং এরা হচ্ছে পরস্পরের রেজোনেটিং স্ট্রাকচার এবং এই বিষয়টিকে বলা হয় রেজোনেন্স। আমরা আরো দেখি, আরো একটি গঠন দেখি। আবার কি হবে, এই যে একটি রেজোনেটিং, আমরা রেজোনেন্স দেখতে পাচ্ছি। তাহলে আমরা দুই ধরনের, আমরা কিন্তু কার্বনিক শিকলের সাথে আমরা রেজোনেন্সের কথা বলেছি যে বন্ধন ইলেকট্রনের হারমোনিক অর্থাৎ সুষম স্থানান্তরের ফলে যদি যৌগের একাধিক ইলেকট্রনিক স্ট্রাকচার পাওয়া যায়, এই যে যদি একাধিক ইলেকট্রনিক স্ট্রাকচার পাওয়া যায় তখনই কিন্তু কি হবে, তখনই সেটাকে আমরা কি বলবো, রেজোনেটিং স্ট্রাকচার বলবো। যেমন এটার একটি রেজোনেটিং স্ট্রাকচার, এটার একটি রেজোনেটিং স্ট্রাকচার, কারণ পরস্পরের কি রেজোনেটিং স্ট্রাকচার যাদের ভৌত ও রাসায়নিক ধর্ম একই রকম এবং এটা পরস্পরের রেজোনেটিং স্ট্রাকচার এবং এই বিষয়টিকে বলা হচ্ছে রেজোনেন্স। এখানে যে বিষয়টি নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, দুইটা চিত্রে তোমরা দুটো ভিন্ন বিষয় লক্ষ্য করেছো। কি লক্ষ্য করেছো, একটা চিত্রে তোমরা লক্ষ্য করেছো যে ইলেকট্রন কার্বন শিকল থেকে ওই গ্রুপটি নিয়ে যাচ্ছে, নিজের দিকে নিয়ে যাচ্ছে, আর ওই গ্রুপটি কার্বন শিকলের দিকে দিচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই যে ইলেকট্রন টানা গ্রুপ এবং ইলেকট্রন দাতা গ্রুপ, ইলেকট্রন টানা গ্রুপ থাকলে কি হয়, ইলেকট্রন যখন টানা গ্রুপ থাকবে তখন হচ্ছে মাইনাস ঋণাত্মক রেজোনেন্স বা মেসোমারিক ইফেক্ট, আর একটা যখন ইলেকট্রন দিবে তখন হচ্ছে কি ধনাত্মক রেজোনেন্স বা মেসোমারিক ইফেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা রেজোনেন্স ইফেক্ট দেখলাম এবং ধনাত্মক এবং ঋণাত্মক রেজোনেন্স ইফেক্ট হতে পারে সেটাও দেখলাম। এই বিষয়ে তোমাদের কয়েকটি স্লাইড আমি দেখিয়ে দিচ্ছি এবং তাহলে তোমাদের বিষয়টা আরো সুবিধা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইখানে দেখো, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, রেজোনেন্সের শর্ত কি, রেজোনেন্সের শর্ত হচ্ছে কি যে যৌগটির কাঠামো সমতলীয় হতে হবে, রেজোনেন্সের শর্ত, এবং যৌগটিতে পাই বন্ধন ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে, এছাড়া কিন্তু রেজোনেন্স হবে না। যেমন এখানে কিন্তু এই যে এইখানে কিন্তু আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি, একটা কি এই যে প্লাস মেসোমারিক ইফেক্ট, অর্থাৎ এই যে অ্যামোনিয়া মূলক কিন্তু কার্বন শিকলের দিকে ইলেকট্রন মুক্ত জোড় ইলেকট্রন দিচ্ছে, এটা হচ্ছে প্লাস মেসোমারিক ইফেক্ট। আর এইখানে যেটা আছে, এইখানে কিন্তু কি হচ্ছে, এইখানে কিন্তু এই যে এই লক্ষ্য করো, এই অ্যালডিহাইড মূলকটা কিন্তু ইলেকট্রন টানা গ্রুপ, যার কারণে এটা কি হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ইফেক্ট।
এই যে ধনাত্মক মেসোমারিক ইফেক্ট বা ধনাত্মক রেজোন্যান্স ইফেক্টের আরো দুই একটি উদাহরণ আমরা দিচ্ছি। আমরা যখন এই যে ফেনলের উদাহরণ হিসেবে দেখি, ফেনলের রেজোন্যান্স, প্রিয় শিক্ষার্থী তোমরা ফেনলের রেজোন্যান্স দেখেছো, এই যে ফেনল তার মুক্ত যদি ইলেকট্রন বেঞ্জিন চক্রের দিকে দিয়ে দেয়, তখন কি হবে, এই কার্বনের তো 5টা ইলেকট্রন ধারণ, 5টা যদি ধারণ করার সময়, তখন এই দ্বিবন্ধন ইলেকট্রন দ্বিবন্ধন পাশের কার্বনে স্থানান্তরিত হয়, অর্থাৎ ঋণাত্মক চার্জ হয়। এইভাবে সম্পূর্ণ বেঞ্জিন চক্রের ভিতর এই পাই ইলেকট্রনের সুষম স্থানান্তর হয়, স্থানান্তর ঘটে এই যে একাধিক ইলেকট্রনিক স্ট্রাকচার আমরা পাচ্ছি এবং শেষে যে গঠনটা আবার পূর্বের গঠনে ফেরত যাচ্ছে, অর্থাৎ এই গঠন প্রক্রিয়াটা চলতেই থাকে। এইভাবে যে বন্ধন ইলেকট্রনের বা মুক্তজোড় ইলেকট্রনের বা দ্বিবন্ধন বা পাই বন্ধনের যে সুষম স্থানান্তর হচ্ছে, এই স্থানান্তর প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের রেজোন্যান্স বা মেসোমারিক ইফেক্ট, এবং সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধনাত্মক মেসোমারিক ইফেক্ট। আমরা ঋণাত্মক মেসোমারিক ইফেক্টও কিন্তু আমরা দেখবো এখানে। এই যে প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো বেঞ্জিন বলয়ের সাথে যখন নাইট্রোমূলক যুক্ত থাকে, বেঞ্জিন বলয়ের সাথে নাইট্রোমূলক যুক্ত থাকলে কি হয়, নাইট্রোমূলকটা বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, এইটা হচ্ছে কি ঋণাত্মক মেসোমারিক ইফেক্ট। এই যে ঋণাত্মক মেসোমারিক ইফেক্ট, এই নাইট্রোজেন পরমাণুর উপর ধনাত্মক চার্জ, আবার অক্সিজেন পরমাণু এই পাই বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে তখন টেনে নিচ্ছে, টেনে নেওয়ার পর কি হচ্ছে, এই পাই বন্ধনকে আবার নাইট্রোজেন পরমাণু টেনে নিচ্ছে, তখন এখানে দ্বিবন্ধন হয়ে যাচ্ছে এবং এই যে বেঞ্জিন চক্রে কার্বন পরমাণুর উপর একটা ধনাত্মক চার্জ হচ্ছে, এবং এই ধনাত্মক চার্জ পূর্ণ করার জন্য পার্শ্ববর্তী পাই বন্ধনের স্থানান্তর করছে, এবং এইভাবে একটা ধনাত্মক চার্জ হচ্ছে এবং পার্শ্ববর্তী পাই বন্ধনের স্থানান্তর হচ্ছে। এই যে ধনাত্মক চার্জ এবং পার্শ্ববর্তী পাই বন্ধনের স্থানান্তর হচ্ছে, এই স্থানান্তরের কারণে কি হচ্ছে, একাধিক ইলেকট্রনিক গঠন, এই ইলেকট্রনিক কাঠামো পাওয়া যাচ্ছে। যেমন এখানে আমরা 5টি ইলেকট্রনিক কাঠামো পাচ্ছি যাদের ভৌত রাসায়নিকভাবে একই রকম, এবং এরা হচ্ছে পরস্পরের রেজোনেটিং স্ট্রাকচার। আর এই যে বিষয়টি, এই ঘটনা, এইটা হচ্ছে রেজোনেন্স ইফেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা রেজোনেন্স ইফেক্ট দেখলাম। আমরা এবার দেখি রেজোনেন্সের বৈশিষ্ট্য কি। রেজোনেন্সের বৈশিষ্ট্যগুলো কি কি? রেজোনেন্সের বৈশিষ্ট্য হচ্ছে পাই বন্ধন ইলেকট্রনের স্থানান্তর ঘটে। তাহলে রেজোনেন্সে কি ঘটে, তবে সিগমা বন্ধন ইলেকট্রনেও কিন্তু এটা ঘটতে পারে, এবং এই প্রক্রিয়ায় বন্ধন ভাঙন ঘটে। এই যে এই রেজোনেন্স প্রক্রিয়ায় কিন্তু বন্ধন ভাঙন ঘটে এবং পূর্ণ পজিটিভ এবং নেগেটিভ চার্জ বিশিষ্ট ডাইপোল সৃষ্টি হয়। অর্থাৎ এখানে কোনো আমরা যেমন আবিষ্কৃত ফলাফলে দেখেছি যে আংশিক ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, কিন্তু রেজোনেন্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম, একদম পরিপূর্ণ ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সৃষ্টি হচ্ছে। এই যে তারপরে কি, যে ইহা শক্তিশালী ইফেক্ট, রেজোনেন্স ইফেক্ট একটি শক্তিশালী ইফেক্ট, এবং এই যে একাধিক ইলেকট্রনিক গঠন পাওয়া যায়। এই রেজোনেন্স ইফেক্টে কি পাওয়া যাচ্ছে, একাধিক ইলেকট্রনিক গঠন পাওয়া যায়, যেটা আমি দেখিয়েছি যে একটা যৌগের কয়েকটি ইলেকট্রনিক স্ট্রাকচার পাওয়া যায়, চিত্রেও সেটা দেখিয়েছি। এবং কোন যৌগের রেজোনেন্স কাঠামো যত বেশি হবে, ওই যৌগটি তত বেশি সুস্থিত হবে। অর্থাৎ যৌগের সুস্থিতির সাথে রেজোনেন্স কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যৌগের রেজোনেন্স কাঠামো, এই যে কোন যৌগের রেজোনেন্স কাঠামো যত বেশি হবে এবং ওই যৌগটি তত বেশি সুস্থিত হবে। এবার আমরা আসি ইলেকট্রোমারিক ফলাফল। প্রিয় শিক্ষার্থী, তোমরা নাম শুনেছ অবশ্যই, ইলেকট্রোমারিক ফলাফল অর্থাৎ আক্রমণকারী বিকারকের প্রভাবে বা বিকারকের প্রভাবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে আবদ্ধ পরমাণুদের যে কোনো একটিতে, এই যে কোনো একটিতে, এই যে প্রিয় শিক্ষার্থী, এইটা একটু তোমরা এই চিত্রটার দিকে তোমরা লক্ষ্য করো। এখানে কি দেখতে পাচ্ছি, এক্স এবং ওয়াই দুইটি পরমাণু দ্বিবন্ধন দ্বারা আবদ্ধ। দ্বিবন্ধনে তাদের মধ্যে যখন তারা দ্বিবন্ধন, যখন যৌগটা আলাদা আছে, তখন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পোলারাইজেশন ঘটেনি। কিন্তু ইন প্রেজেন্স অফ রিয়েজেন্ট, অর্থাৎ ইন প্রেজেন্স অফ রিয়েজেন্ট, সেই রিয়েজেন্টটা কি হতে পারে, ইন প্রেজেন্ট রিয়েজেন্টটা হতে পারে আমার অ্যাটাকিং গ্রুপটা হতে পারে ইলেকট্রোফাইল, হতে পারে নিউক্লিওফাইল। যাই হোক, সেই অ্যাটাকিং গ্রুপের প্রেজেন্সে এই এক্স ওয়াই অর্থাৎ এই যৌগের এই পাই বন্ধনের পোলারাইজেশন ঘটে। অ্যাটাকিং ইন অ্যাবসেন্স অফ রিয়েজেন্ট কিন্তু এটা থাকবে না, ইন প্রেজেন্স অফ রিয়েজেন্ট এইটা যখন আবার পোলারাইজেশন ঘটবে, আবার যখন রিয়েজেন্টটা চলে যাবে, অর্থাৎ ইন অ্যাবসেন্স অফ রিয়েজেন্ট এটা আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। অর্থাৎ তাহলে আমরা কি বুঝতে পেরেছি এখানে, অর্থাৎ ইলেকট্রোমারিক ইফেক্টটা হচ্ছে অনস্থায়ী ইফেক্ট। অর্থাৎ এই ইফেক্টটা ক্রিয়েট হবে ইন প্রেজেন্স অফ রিয়েজেন্ট
অর্থাৎ বিকারকের উপস্থিতিতে এই ক্ষণস্থায়ী প্রভাব সৃষ্টি হবে, বিকারক সরায় নিয়ে গেলে এই প্রভাব আর থাকবে না। তাহলে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট দেখলাম, এটা একটি ক্ষণস্থায়ী ইফেক্ট। ইলেকট্রোম্যাগনেটিক ফলাফলের বৈশিষ্ট্য কি বা এই ইফেক্টের বৈশিষ্ট্য কি? তাহলে এই ইফেক্ট একটি ক্ষণস্থায়ী ইফেক্ট, শুধুমাত্র আক্রমণকারী বিকিরকের উপস্থিতিতে এই ইফেক্ট ঘটে এবং দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যৌগে এই ইফেক্ট দেখা যায়। আবার আক্রমণকারী বিকিরকের উপর ভিত্তি করে এই ইফেক্ট দুই রকম হতে পারে। কেমন? একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট আর একটা হচ্ছে ঋণাত্মক ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট। তাহলে আমরা একটু দেখি ধনাত্মক ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট, অর্থাৎ এই যে ইলেকট্রোফাইল, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই কার্বন কার্বন দ্বিবন্ধন যদি এই যে ইলেকট্রোফাইল হিসেবে এখানে কি দেখতে পাচ্ছ? হাইড্রোজেন আয়ন। এই ইলেকট্রোফাইলের প্রভাবে যখন এই কার্বন কার্বন দ্বিবন্ধনের পোলারাইজেশন, অর্থাৎ এই যে এখানে পাই বন্ধনের স্থানান্তর হচ্ছে, ধনাত্মক চার্জ হচ্ছে, পোলারাইজেশন হচ্ছে, তখন হচ্ছে কি পজিটিভ ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট, অর্থাৎ পজিটিভ ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট। এই যে পজিটিভ ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট হচ্ছে, এবং যখন নিউক্লিওফাইল এই কার্বন কার্বন দ্বিবন্ধনে যুক্ত হচ্ছে, তখন কি হচ্ছে? তখন ঋণাত্মক ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমার আক্রমণকারী বিকিরক যদি ইলেকট্রোফাইল হয় তখন হবে কি পজিটিভ ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট, আবার আক্রমণকারী বিকিরক যদি নেগেটিভ হয়, অর্থাৎ আক্রমণকারী বিকিরক যদি আমাদের নেগেটিভ চার্জ যুক্ত বা নিউক্লিওফাইল হয়, তখন কি হবে? নেগেটিভ ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট। তাহলে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট দেখলাম। এবার আসি হাইপার কনজুগেশন। শিক্ষার্থী, আমরা কনজুগেশনে কি দেখেছি? আমরা কিন্তু কনজুগেশনে দেখেছি কি যে একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, অর্থাৎ একটা একক বন্ধন এবং একটা দ্বিবন্ধন। এইটা হচ্ছে দেখেছি আমরা কোথায়? দেখেছি আমরা কনজুগেশনে। এখন হচ্ছে সেই কনজুগেশনের ক্ষেত্রে আমরা একটু কনজুগেশনটা দেখি। যে কনজুগেশন কেমন করে হয় এবং সেখানে হাইপার কনজুগেশন কখন হবে। অর্থাৎ কনজুগেশন প্রক্রিয়ায় যখন এই কার্বন হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রনটা অংশগ্রহণ করবে, এই যে এই কার্বোক্যাটায়নের দিকে একটু লক্ষ্য করো শিক্ষার্থী, এই যে আমার এটা হচ্ছে কি, এটা একটি কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়ন এইখানে এই কার্বন হাইড্রোজেন বন্ধন ইলেকট্রন এই কনজুগেশন অংশগ্রহণ করলে তখন কি হবে? এইটা কিন্তু নো বন্ড রেজোনেন্স। এটা হচ্ছে নো বন্ড রেজোনেন্স। তাহলে এই যে কার্বন এই যে নো বন্ড রেজোনেন্স, এই যে হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়ন কিন্তু এই যে কার্বন হাইড্রোজেনের বন্ধনের ইলেকট্রন যোগ এই রেজোনেন্সে অংশগ্রহণ করেছে। রেজোনেন্সে অংশগ্রহণ করার কারণে কি হলো? এই হাইড্রোজেন বিচ্ছিন্ন হয়ে গেল ধনাত্মক আয়ন হিসেবে, কিন্তু এটা একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় না। এটাকে বলে নো বন্ড রেজোনেশন। পরের স্ট্রাকচারে যদি আমরা দেখি, পরের স্ট্রাকচারে কি হবে? এটা এই কার্বন থাকবে। আরো কি দেখতে পাই আমরা? আবার যদি আমরা শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখলাম? নো বন্ড রেজোনেন্স দেখলাম আমরা, নো বন্ড রেজোনেন্স হাইপার কনজুগেশন দেখলাম। আবার এমন হতে পারে যে কার্বনিয়াম আয়নের আলফা কার্বনে যদি মিথাইল মূলক যুক্ত থাকে বা আলফা কার্বনে যদি একটি অ্যালকাইল মূলক যুক্ত থাকে, তাহলে সেই কার্বন হাইড্রোজেনের বন্ধনের ইলেকট্রন কি হয়? বন্ধন ইলেকট্রন রেজোনেন্সে অংশগ্রহণ করে বা কনজুগেশনে অংশগ্রহণ করে। এইটাই হচ্ছে হাইপার কনজুগেশন। তাহলে আমরা হাইপার কনজুগেশনটা দেখি আবার। তাহলে আমরা কি দেখছিলাম? যে কনজুগেশনে যুক্ত কার্বন হাইড্রোজেন গ্রুপের এই যে কার্বন হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রন কনজুগেশনে যখন অংশগ্রহণ করে, তখন একে আমরা কি বলছি? হাইপার কনজুগেশন বলছি। অথবা কি কার্বন কার্বন দ্বিবন্ধনের আলফা অবস্থানে বা কোনো কার্বনিয়াম আয়নের আলফা অবস্থানে যদি কি থাকে? অ্যালকাইল মূলক থাকে। এই যে অ্যালকাইল মূলক এইটা যদি যুক্ত থাকে, তখন আমরা কি করব? এই একক বন্ধন, এই সিগমা বন্ধন ইলেকট্রন এই যে দ্বিবন্ধনের দিকে বা এই যে কার্বোক্যাটায়নের দিকে স্থানান্তরিত হচ্ছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি
তাহলে এই যে স্থানান্তরটা দ্বিবন্ধনের দিকে যে স্থানান্তর, এইরূপ ইলেকট্রনের স্থানান্তরের যে মেকানিজম, যে নো বন্ড রেজোনেন্স মেকানিজম, সেই মেকানিজমটাই হচ্ছে হাইপার কনজুগেশন। এই যে চিত্র প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ, এই যে দ্বিবন্ধনের দিকে, এই যে দ্বিবন্ধনের দিকে কার্বন হাইড্রোজেনের বন্ধনের এই সিগমা বন্ধনের ইলেকট্রন দ্বিবন্ধনের দিকে স্থানান্তরিত হচ্ছে। এই যে নো বন্ড রেজোনেন্স আমরা কয়টি স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি? এখানে আমরা 4টি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে এই আলফা অবস্থানে যে মিথাইল মূলকটা যুক্ত আছে, অর্থাৎ মিথাইল ছাড়া অ্যালকাইল মূলক যুক্ত থাকলেও চলবে। এখানে 3টা হাইড্রোজেন আছে, তাহলে কি হতে পারে? 3টা স্ট্রাকচার আমরা পেতে পারি। এই যে 3টা স্ট্রাকচার পেতে পারি এবং 3টাই নো বন্ড রেজোনেন্স, এবং এইটা হচ্ছে হাইপার কনজুগেশন। এই যে মেকানিজমটা, এই যে ইলেকট্রন দ্বিবন্ধনের দিকে কার্বন হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রন পর্যায়ক্রমে সবগুলো কার্বন হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে, এই মেকানিজমটাই হচ্ছে আমাদের নো বন্ড রেজোনেন্স, এবং এইটাই হচ্ছে আমাদের হাইপার কনজুগেশন। এই যে আরো কিছু রেজোনেন্স তোমাদের জন্য আমরা স্লাইড দেখাচ্ছি, আশা করি বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবে। এই যে যেটা আমরা এর আগে দেখালাম। প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা আসবো জৈব বিক্রিয়ার, অর্থাৎ জৈব বিক্রিয়ার কৌশল। জৈব বিক্রিয়ার কৌশল আমরা কিভাবে করতে পারি? তাহলে জৈব বিক্রিয়ার কৌশলের জন্য আবার জৈব বিক্রিয়া কিভাবে ঘটে সেই জিনিসটা আমাদের জানা দরকার। সেইটা আমরা কিভাবে জানবো? আমরা এইবার তোমাদের নিয়ে আসছি এই যে এক্স যদি আমরা বিকারক ধরি, তাহলে যোগ ওয়াই যদি আমাদের সাবস্ট্রেট অণু হয়, তাহলে এখানে জেড হচ্ছে আমাদের মধ্য, এবং উৎপাদ হবে আমাদের কি হচ্ছে মধ্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই আক্রমণকারী বিকারক আমাদের সাবস্ট্রেট অণুকে আক্রমণ করবে। সাবস্ট্রেট অণু আক্রমণ করার পরে একটা মধ্যক উৎপন্ন হবে, মধ্যক থেকে উৎপাদ হবে। আমরা তো জৈব বিক্রিয়া, আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটার দুটি বিষয় কিন্তু তোমাদের ভৌত রসায়নে দেখিয়েছি। রাসায়নিক বিক্রিয়া দুই ভাবে করতে পারে। একটা হচ্ছে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষের মাধ্যমে বিক্রিয়া করতে পারে, আর কিভাবে করতে পারে? সক্রিয়ত জটিল যৌগ গঠনের মাধ্যমে। এইখানে আমরা সেই বিষয়টি আলোচনা করব না। এখানে যে বিষয়টি প্রিয় শিক্ষার্থী তোমাদের দেখাবো, সেই বিষয়টি হচ্ছে যে আমার আক্রমণকারী বিকারক এবং সাবস্ট্রেট অণুর সাথে বিক্রিয়া করে কিভাবে উৎপাদ তৈরি করে সেই বিষয়টি তোমাদের দেখাবো, এবং সেই বিষয়টি দেখিয়ে আজকের ক্লাস আমি শেষ করব। এবং জৈব রসায়নের যে বেসিক বিষয়গুলো আছে, আশা করি সেই বিষয়টি তোমাদের কাছে একেবারেই পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা যদি এই বিক্রিয়া দেখতে চাই, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় কি ঘটে? বন্ধনের ভাঙন ঘটে। কি ঘটে? বন্ধনের ভাঙন ঘটে। এই যে বন্ধনের ভাঙন, সেই ভাঙনটা কিভাবে ঘটে বা কয়ভাবে ঘটতে পারে? এই যে আমরা জানি যে জৈব যৌগের সমযোজী বন্ধন থাকে। এই যে কার্বনের সাথে ক্লোরিনের বন্ধন বা যে কোনো বন্ধন, এই যে এক জোড়া ইলেকট্রন আছে, এই কার্বনের সাথে ক্লোরিন আছে, এখানে এক জোড়া ইলেকট্রন আছে। এই বন্ধন যদি এমন ভাবে ভাঙে যে বন্ধন জোড় ইলেকট্রন ক্লোরিনের অধিকারে চলে যেতে পারে, অর্থাৎ যে কোনো একটি পরমাণুর অধিকারে চলে যেতে পারে। আবার কি হতে পারে? এই যে এখানে বন্ধন জোড় ইলেকট্রন এমন ভাবে ভাঙবে যে বন্ধন জোড় ইলেকট্রন এইরকম ভাবে ভাঙতে পারে, আবার এটা এরকম ভাবে ভাঙতে পারে। আবার প্রিয় শিক্ষার্থী, 3টা চিত্র তোমাদের আমি দেখিয়েছি। অর্থাৎ একটা বন্ধন ভাঙবে, এই বন্ধনটা ভাঙবো কিভাবে? এই বন্ধন ভাঙা, অর্থাৎ একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন। যেহেতু সমযোজী বন্ধন, এই 2টা ইলেকট্রন কিন্তু 2টি পরমাণু সরবরাহ করেছে, অর্থাৎ প্রত্যেক পরমাণু একটা করে ইলেকট্রন সরবরাহ করেছে। তাহলে প্রত্যেক পরমাণু যে একটা করে ইলেকট্রন সরবরাহ করেছে, এই একটা করে ইলেকট্রন সরবরাহ করে একটা ইলেকট্রন জোড় তৈরি হয়েছে, এবং এই ইলেকট্রন জোড় 2টি পরমাণুর মধ্যে সমভাবে শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয়েছে। এখন বন্ধন ভাঙার সময় যদি এমন ভাবে বন্ধন ভাঙে যে বন্ধন জোড় ইলেকট্রন যে কোনো একটি পরমাণুর অধিকারে থাকে এবং আরেকটি পরমাণু কোনো ইলেকট্রন পাবে না, তাহলে যে বন্ধন বিভাজন হবে সেটা হবে বিষম বিভাজন। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি
বিষম বিভাজন। আবার যদি এমন হতে পারে যে বন্ধনজোড় ইলেকট্রন দুটি পরমাণুর মধ্যে সমভাবে বিভাজিত হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো সুষম বিভাজন। তাহলে এই যে এইখানে যদি আমরা দেখি বন্ধনজোড় ইলেকট্রন সমভাবে বিভাজিত হয়েছে, অর্থাৎ পরমাণুর একটা ক্লোরিন অণু, এই যে ক্লোরিন অণু, এই ক্লোরিন অণুর বন্ধন যখন সূর্য আলোকের প্রভাবে ভেঙে যায়, তখন এই বন্ধনজোড় ইলেকট্রন দুটি পরমাণু কি হয়, দুটি পরমাণু বিজোড় ইলেকট্রন পায়। এটা কিন্তু কোনো আয়ন না, কারণ হচ্ছে কি যে বিজোড় ইলেকট্রনটি এই পরমাণু পেল সেটা কিন্তু যে বন্ধন গঠনের পূর্বেও তার মধ্যে ছিল, এই জন্য এটা কোনো পূর্ণ আয়ন না। এটা হচ্ছে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট প্রজাতি এবং এদেরকে বলা হয় মুক্তমূলক, অর্থাৎ সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে কি উৎপন্ন হচ্ছে, সুষম বিভাজনের ফলে মুক্তমূলক উৎপন্ন হচ্ছে। আবার এই কার্বনের সাথে যুক্ত এমন কোন পরমাণু যদি থাকে যার তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি, তাহলে বন্ধন ভাঙার সময় কি হবে, এইভাবে এই কার্বনের উপর ধনাত্মক চার্জ সৃষ্টি হবে এবং অপর পরমাণুটি যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার উপর ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে। এটা একটা বিষম বিভাজন। আবার এই বিষম বিভাজন এমন হতে পারে যে কার্বনের উপর ঋণাত্মক চার্জ তৈরি হচ্ছে এবং অপর পরমাণুর উপর কি হচ্ছে, ধনাত্মক চার্জ সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা দুই রকম দেখলাম যে কার্বনের সাথে যদি কার্বন অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত থাকে, তাহলে এই ক্ষেত্রে বিষম বিভাজন হলে কার্বনের উপর ধনাত্মক চার্জ সৃষ্টি হবে। তাহলে এই যে ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন, এই ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন এইটাকে আমরা বলি কার্বোক্যাটায়ন। এই ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন, এই কার্বনটাকে আমরা কার্বোক্যাটায়ন বলবো। আবার এই যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট কার্বন, এই কার্বনটাকে আমরা বলবো কার্বানায়ন বা কার্বো অ্যানায়ন। শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম যে বন্ধনের দুই ধরনের বিভাজন হতে পারে, একটা হচ্ছে সুষম বিভাজন আর একটা হচ্ছে বিষম বিভাজন। সুষম বিভাজনের ফলে মুক্তমূলক উৎপন্ন হয় এবং বিষম বিভাজনের ফলে কি উৎপন্ন হয়, বিষম বিভাজনের ফলে কার্বোক্যাটায়ন বা কার্বানায়ন উৎপন্ন হয়। তাহলে আমরা দেখলাম যে কার্বনের সাথে কার্বন অপেক্ষা কম তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত থাকলে কি হবে, আমাদের যে বিষম বিভাজন করবে সেখানে কার্বনের উপর ঋণাত্মক চার্জ তৈরি হবে, অর্থাৎ কার্বানায়ন তৈরি হবে। এবং কার্বনের সাথে কার্বন অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত থাকলে সেটা কি হবে, সেই ক্ষেত্রে হবে কি কার্বনের উপর ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, অর্থাৎ কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে। অর্থাৎ আমরা এই সমযোজী বন্ধনের যে বিভাজন দেখলাম, এই বিভাজন সুষম বিভাজনের ফলে মুক্তমূলক উৎপন্ন হয় এবং বিষম বিভাজনের ফলে কি উৎপন্ন হয়, কার্বোক্যাটায়ন এবং কার্বানায়ন। এই যে কার্বোক্যাটায়ন, কার্বানায়ন এবং মুক্তমূলক, এইগুলির স্ট্যাবিলিটি নিয়ে কথা বলতে হবে। আমি আজকের ক্লাসে তোমাদের এই বেসিক বিষয়গুলো শেষ করব। তাহলে আমরা একটু দেখি কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি এই যে কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি। এই চিত্রের দিকে আমরা একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আগেই পড়েছি, কি পড়েছি যে অ্যালকাইল মূলকগুলোর ধনাত্মক আবেশিক ফলাফল বিদ্যমান। এই যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নে এই একটি অ্যালকাইল মূলক ধনাত্মক আবেশিক ফলাফলের মাধ্যমে এই ধনাত্মক চার্জযুক্ত কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দেয়, তখন এই ধনাত্মক চার্জ কিছুটা প্রশমিত হয়। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখি। এখানে কি হচ্ছে, দুটি অ্যালকাইল মূলক দুই দিক থেকে এই ধনাত্মক চার্জযুক্ত কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দেয় ধনাত্মক আবেশিক ফলাফলের মাধ্যমে। তখন কি হচ্ছে, তখন হচ্ছে কি এর ধনাত্মক চার্জ কিছুটা বেশি প্রশমিত হয়। 3 ডিগ্রিতে তিনটি অ্যালকাইল মূলক এই ধনাত্মক চার্জের দিকে কি ইলেকট্রন ঠেলে দেয় ধনাত্মক আবেশিক ফলাফলের মাধ্যমে, তখন এই ধনাত্মক চার্জটা আরো বেশি প্রশমিত হয়, অর্থাৎ আরো বেশি প্রশমিত হয়। এই জন্য এখানে কিন্তু সবচেয়ে বেশি চার্জ প্রশমিত হয় আমাদের 3 নম্বর, অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে 1 ডিগ্রি, আমাদের 2 ডিগ্রি, আর এটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে কোথায় সবচেয়ে বেশি ধনাত্মক চার্জ প্রশমিত হবে? প্রিয় শিক্ষার্থী, আমি জানি তোমরা বলতে পারবে, সবচেয়ে বেশি ধনাত্মক চার্জ প্রশমিত হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে। আর এই যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে সবচেয়ে বেশি ধনাত্মক চার্জ প্রশমিত হলো, এই কারণে এর সুস্থিতি বেড়ে গেল, এর স্ট্যাবিলিটি বেড়ে গেল। অর্থাৎ যার চার্জ যত বেশি প্রশমিত হবে, উহা বিপরীত চার্জের প্রতি কম আকর্ষণ করবে। ফলে কি হবে, তার
চার্জ বেশি প্রশমিত হবে, তার সুস্থিতি বাড়বে অর্থাৎ স্টেবিলিটি বাড়বে। তাহলে আমরা কি দেখতে পাই যে কার্বোক্যাটায়ন সময়ের সুস্থিতির ক্ষেত্রে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। অর্থাৎ আমরা কিন্তু এই সংক্রান্ত কিছু স্লাইডও তোমাদের জন্য দেখিয়েছি। এই স্লাইডগুলো যদি তোমরা একটু দেখো তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। আমি স্লাইডগুলো তোমাদের স্লাইডগুলো একটু দেখাচ্ছি। যে আমাদের এই যে আমাদের কার্বোক্যাটায়ন, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে কার্বোক্যাটায়ন, এই যে আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা মিথাইল কার্বনিয়াম আয়ন। তাহলে সবচেয়ে বেশি সুস্থিতি হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। অনুরূপভাবে আমরা কার্বন আয়নের সুস্থিতি দেব। কার্বন আয়নের সুস্থিতির দিকে যাব। আমরা কার্বন আয়নের সুস্থিতি দেখি তাহলে কিন্তু এখানে উল্টা ঘটনা ঘটবে, অর্থাৎ তখন কিন্তু 3 ডিগ্রি কার্বন আয়ন আর সুস্থিতি বেশি হবে না। তখন আমরা তাহলে দেখি যে কোনটা বেশি সুস্থিতি, সেটা আমরা দেখি। আমরা এইটাকে যদি কার্বন আয়ন হিসেবে চিন্তা করি তাহলে এটা নেগেটিভ চার্জ, এটা কার্বন আয়ন চিন্তা করি নেগেটিভ চার্জ, এটা কার্বন আয়ন চিন্তা করি নেগেটিভ চার্জ। তাহলে প্রিয় শিক্ষার্থী, ঘটনা একটাই, মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক ধনাত্মক আবেশিক ফলাফল প্রদর্শন করে। তাহলে আগে যেমন তারা ধনাত্মক আবেশিক ফলাফলের মাধ্যমে ওই কার্বন পরমাণুর দিকে ইলেকট্রন ঠেলে দিয়েছে, এখনো তাই দিবে। এখনো কি করবে, এই যে মিথাইল মূলক ধনাত্মক আবেশিক ফলাফলের মাধ্যমে এই কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিবে। তাহলে এর ঋণাত্মক চার্জের ঘনত্ব বেড়ে যাবে। এইখানে কিন্তু দুইটা মিথাইল মূলক অর্থাৎ দুইটা অ্যালকাইল মূলক এই কার্বন পরমাণুর দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, তখন এর নেগেটিভ চার্জ ঘনত্ব আরো বেড়ে যাচ্ছে। 3 ডিগ্রির ক্ষেত্রে কি হচ্ছে, 3টা মিথাইল মূলক বা 3টা অ্যালকাইল মূলক এই কার্বন পরমাণুর দিকে ইলেকট্রন ঠেলে দিবে। তখন কি হবে, এই 3টা কার্বন পরমাণুর দিকে 3টা ইলেকট্রন ঠেলে এই নেগেটিভ চার্জের পরিমাণ আরো বেড়ে যাবে, তার ঘনত্ব চার্জ ঘনত্ব আরো বেড়ে যাবে। অর্থাৎ চার্জ ঘনত্ব বেড়ে গেলে কি হবে, সে অস্থিতিশীল হবে, অর্থাৎ বিপরীত চার্জকে বেশি আকর্ষণ করবে, তখন তার স্থিতিশীলতা হ্রাস পাবে, অর্থাৎ তার সক্রিয়তা বৃদ্ধি পাবে, তখন তার চার্জ ঘনত্ব বৃদ্ধি পাবে। তাহলে কার্বন আয়নের সুস্থিতি ক্রম যদি আমরা নির্ণয় করি তাহলে কার্বোক্যাটায়নে আমরা যা পেয়েছি ঠিক তার উল্টো হবে। অর্থাৎ কার্বন আয়নের সুস্থিতি হচ্ছে 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান কি হচ্ছে কার্বন আয়নের সুস্থিতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কার্বোক্যাটায়নের সুস্থিতি দেখলাম এবং কার্বন আয়নের সুস্থিতি দেখলাম। আমরা যদি এইবার ফ্রি রেডিক্যালের সুস্থিতি, আমরা মুক্তমূলকের সুস্থিতি, আমরা 1 ডিগ্রি মুক্তমূলক, 2 ডিগ্রি মুক্তমূলক এবং 3 ডিগ্রি মুক্তমূলক। এই যে মুক্তমূলক, এই মুক্তমূলক 1 ডিগ্রি মুক্তমূলকে দেখো, এখানে কিন্তু এই যে একটা অ্যালকাইল মূলক, অর্থাৎ 3টা হাইড্রোজেনের মধ্যে এই ইলেকট্রন ডিসপার্স হতে পারে। এখানে কিন্তু 2টা অ্যালকাইল মূলক থাকে, এখানে 3টা থাকে, এখানে 3টা থাকে। তাহলে হাইপার কনজুগেশন ইফেক্ট সবচেয়ে বেশি দেখাবে কোথায়, এখানে। আর যদি কোনো যৌগের হাইপার কনজুগেশন বেশি হয়, নন বন্ড রেজোনেন্স, অর্থাৎ আমরা আগে দেখেছি রেজোনেন্স স্ট্রাকচার যত বেশি হবে ওই যৌগটি তত বেশি সুস্থিত হবে। তাহলে এখানে আমরা 9টি হাইড্রোজেন আছে, অর্থাৎ কার্বনের সাথে 3টি মিথাইল, প্রতি মিথাইল মূলকে 3টি করে আছে। তাহলে এই যে নন বন্ড, এখানে 9টি স্ট্রাকচার পাওয়া যাবে, এখানে হচ্ছে 6টি, এখানে 3টি। তাহলে এখানেও কিন্তু মুক্তমূলকের স্টেবিলিটির ক্ষেত্রেও কিন্তু 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আক্রমণকারী বিকারকের কথা বলেছি যে আক্রমণকারী বিকারকের প্রভাবে ইলেকট্রোম্যাগনেটিক ফলাফল দেখায়, কিন্তু সেই আক্রমণকারী বিকারক কত প্রকার সেইটাই কিন্তু বলিনি, সেটা বলেই আজকের ক্লাস শেষ করব। প্রিয় শিক্ষার্থী, আক্রমণকারী বিকারক হচ্ছে 2 প্রকার। তাহলে আমরা দেখি আক্রমণকারী বিকারক 2 প্রকার। কি কি? একটি হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রন আকর্ষী বিকারক, আর একটা হচ্ছে কেন্দ্র আকর্ষী বিকারক। তাহলে এই যে ইলেকট্রন আকর্ষী বিকারক বা এটার আরেকটা নাম হচ্ছে ইলেকট্রোফাইল। এটাকে আরেকটা নাম কি, এটাকে বলা হয় ইলেকট্রোফাইল।
এই ইলেকট্রোফাইল হচ্ছে এরা হচ্ছে ইলেকট্রন পোর, ইলেকট্রন পোর। আর কি হবে, যেহেতু ইলেকট্রন পোর তাহলে এরা কি হবে, ইলেকট্রন লাভিং, এরা হচ্ছে কি, এরা ঠিক বিপরীত, ইলেকট্রন রিচ, তাহলে এরা কাকে লাভ করবে, নিউক্লিয়াস লাভিং। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের সর্বশেষ টপিক যে আক্রমণকারী বিকারক দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইল, এই যে ইলেকট্রোফাইল হচ্ছে কি, কারা ইলেকট্রোফাইল, যারা ইলেকট্রন পোর, অর্থাৎ যাদের ইলেকট্রন ঘাটতি আছে, ইলেকট্রন ঘাটতি সমৃদ্ধ যৌগ হচ্ছে ইলেকট্রন পোর। এবং তারা কি করবে, যেহেতু তারা ইলেকট্রন পোর, ইলেকট্রন ঘাটতি আছে, তারা ইলেকট্রন লভিং, অর্থাৎ ইলেকট্রন সমৃদ্ধ প্রজাতিকে তারা আক্রমণ করবে, ইলেকট্রন সমৃদ্ধ প্রজাতিকে আকর্ষণ করবে, অর্থাৎ তারা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল কারা, যাদের ইলেকট্রন ঘাটতি আছে। তাহলে কাদের ইলেকট্রন ঘাটতি আছে, যাদের যারা ধনাত্মক চার্জ যুক্ত, তাদের কি আছে, ইলেকট্রন ঘাটতি আছে। এই যে কার্বোক্যাটায়ন, এরা ধনাত্মক চার্জ যুক্ত, এদের ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে এরা হচ্ছে ইলেকট্রোফাইল। আবার এছাড়াও ইলেকট্রোফাইল হতে পারে কারা, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, এরা হচ্ছে কি অসম্পূর্ণ অক্টেট, এরাও কিন্তু ইলেকট্রোফাইল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম ইলেকট্রোফাইল হচ্ছে তারা যারা ইলেকট্রন পোর, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি আছে এবং যারা ইলেকট্রনের প্রতি তীব্র আসক্তি প্রদর্শন করে। কিন্তু আমরা সেই ইলেকট্রন ঘাটতি প্রজাতি দেখতে গিয়ে আমরা দুই ধরনের প্রজাতি দেখলাম, অর্থাৎ কিছু আছে ধনাত্মক চার্জযুক্ত, কিছু আছে চার্জবিহীন। তাহলে আমরা এই আক্রমণকারী ইলেকট্রন আকর্ষী বিকারককে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আক্রমণকারী ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল, আর একটি হচ্ছে নিরপেক্ষ ইলেকট্রোফাইল। আমরা কিন্তু ধনাত্মক চার্জ কারোর উপর দেখলেই বুঝতে পারবো সেটা হচ্ছে ইলেকট্রোফাইল। তোমাদের এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি ইলেকট্রোফাইল, সেখানে কিন্তু যদি তোমরা দেখো অসম্পূর্ণ অক্টেটের কোনো যৌগ থাকে, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং বোরন ট্রাইফ্লোরাইড, এই জাতীয় কোনো যৌগ থাকে, তারা কিন্তু ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে সম বা নিরপেক্ষ ইলেকট্রোফাইল। অনুরূপ ভাবে আমরা কেন্দ্র আকর্ষী বিকারকের দিকে আসি। এখানে আমরা দেখি, এখানে কি দেখবো, এটা হচ্ছে ইলেকট্রন রিচ নিউক্লিয়াস। কারা ইলেকট্রন রিচ, যেমন এই যে অ্যামোনিয়া মুক্ত যে ইলেকট্রন আছে, এই যে আমাদের সায়ানাইড, ক্লোরাইড, এরা হচ্ছে কি, এই যে ঋণাত্মক চার্জ, এরা হচ্ছে যখন যাদের ঋণাত্মক চার্জ আছে তারা কিন্তু ইলেকট্রন রিচ। আবার অ্যামিন, যাদের মুক্ত ইলেকট্রন আছে তারা হচ্ছে ইলেকট্রন রিচ, কারণ তারা ওই ইলেকট্রন দান করতে পারে এবং তারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। তাহলে আক্রমণকারী বিকারক ইলেকট্রোফাইলে যেমন দেখলাম দুই প্রকার, কি দুই প্রকার দেখলাম, একটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল অথবা কোষম বা নিরপেক্ষ ইলেকট্রোফাইল। এখানেও কিন্তু আমরা কিন্তু দেখবো নিউক্লিওফাইল দুই প্রকার, একটা হচ্ছে কি ঋণাত্মক ইলেকট্রোফাইল, যদি ধনাত্মক চার্জযুক্ত হয় কারণ তারা ইলেকট্রন ঘাটতি, তাহলে নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন রিচ, তাহলে তারা কি হবে, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল এবং নিরপেক্ষ ইলেকট্রোফাইল। তাহলে নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইলের মতো নিউক্লিওফাইলের দুই প্রকার, একটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল এবং নিরপেক্ষ নিউক্লিওফাইল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে আক্রমণকারী বিকারক দেখলাম, আক্রমণকারী বিকারক আমরা দুই প্রকার দেখলাম। তোমাদের যদি কয়েকটা স্লাইড তোমাদের দেখানো যায় তাহলে দেখো, এই যে আমরা এই যে ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল দেখিয়েছি, এখানে কিছু উদাহরণ আছে। কোষমী ইলেকট্রোফাইল আমরা দেখলাম। এবার নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী বিকারক দুই প্রকার, ঋণাত্মক নিউক্লিওফাইল এবং কোষমী নিউক্লিওফাইল আমরা দেখলাম। আশা করি তোমরা আজকের এই বিষয়গুলো বুঝতে পেরেছো এবং বিশেষ করে জৈব যৌগের জৈব বিক্রিয়ার মেকানিজম পড়তে গেলেই এই আমাদের আজকের বিষয়টি যে দেখালাম এই বেসিক বিষয়গুলো লাগবে। এই জন্য এই ক্লাসটি কিন্তু কাদের জন্য, অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের জন্য এবং সেই সাথে উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো এবং পরবর্তীতে আবার দেখা হবে কোনো এক ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।